সুতরাং আমাদের যুক্তিবিদ্যার সংজ্ঞা আমাদের জানতে হবে। তো আমার পরিচয় আমি আবারও দেওয়ার প্রয়োজন বোধ করছি। আমি মোহাম্মদ জাহিদুদ্দিন সুলতান, সহকারী অধ্যাপক দর্শন, বাকুলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। তো এই মুহূর্তে কর্মরত আছি বাকুলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। তো আসো আমরা মূল টপিকসে চলে যাই। তো আজকে যে আলোচ্য বিষয় আমি আগেই বলেছি, এটা হচ্ছে যুক্তিবিদ্যার সংজ্ঞা। তো আসলে এই যে ক্লাসটি, এই ক্লাসটির মাধ্যমে আমরা কি শিখব? তো আমরা প্রথমে আসলে যুক্তিবিদ্যার ধারণা বর্ণনা করতে পারবো, এছাড়া যুক্তিবিদ্যার আমরা সংজ্ঞা দিতে পারবো। তো আমরা আসলে চলে যাই আসলে মূল বিষয়ে। তো এই যুক্তিবিদ্যা বা লজিক শব্দের উৎপত্তি, আসলে লজিক শব্দটি আসলে কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে লজিকের ইংরেজি প্রতিশব্দ, মানে যুক্তিবিদ্যা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। এই লজিক শব্দটি আসলে গ্রিক শব্দ, একই গ্রিক শব্দ থেকে এসেছে, সেটা হচ্ছে লজিকে। এই লজিকে শব্দটি আবার গ্রিক শব্দ লগোসের বিশেষণ, মানে লজিকে শব্দটি লগোসের বিশেষণ। তো লগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। তো আমরা জানি যে চিন্তার সাথে ভাষার একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। আসলে আমাদের মনের যে চিন্তাধারাকে আমরা সবসময় ভাষার মাধ্যমে প্রকাশ করি। সুতরাং আমরা উৎপত্তিগত অর্থ যদি বলি যুক্তিবিদ্যার, সেটি হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যা। তো আসলে আমরা কিছু প্রামাণ্য সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। তো মানে বিভিন্ন যুক্তিবিদ আসলে যুক্তিবিদ্যাকে কিভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। তো প্রথমে যে যুক্তিবিদ তিনি হচ্ছেন জোসেফ, তিনি বলেন যে যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান। তো এরপরে হচ্ছে জ্যাবন্স নামক একজন যুক্তিবিদ, তিনি বলেন যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতির বিজ্ঞান। এবং অলডিস নামক একজন যুক্তিবিদ, তিনি বলেন যুক্তিবিদ্যা হলো যুক্তি সংক্রান্ত কলা। এবং হোয়েটলি তিনি বলেন যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতির বিজ্ঞান ও কলা। তো আরো কিছু প্রামাণ্য সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে বিখ্যাত যুক্তিবিদ থমসন, তিনি বলেন যুক্তিবিদ্যা হলো চিন্তার নিয়ম সম্পর্কিত বিজ্ঞান। আলবার্টাস ম্যাগনাস, তিনি বলেন যুক্তিবিদ্যা হলো যুক্তি বিষয়ক বিজ্ঞান। এরপর হ্যামিল্টন, তিনি বলেন যুক্তিবিদ্যা হলো চিন্তার আকার নিয়ম সম্পর্কিত বিজ্ঞান। এবং যুক্তিবিদ ইউবারওয়েক, তিনি বলেন মানুষের জ্ঞান সম্পর্কিত নিয়মসমূহ নিয়ন্ত্রণকারী বিজ্ঞান হলো যুক্তিবিদ্যা। এবং ওয়েলটন, তিনি বলেন যুক্তিবিদ্যা হলো নির্ভুল চিন্তার নিয়ম সংক্রান্ত বিজ্ঞান। তো আরো কিছু প্রামাণ্য সংখ্যা আমরা দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে আমরা যদি আর্নল্ডের কথা বলি, আর্নল্ড তিনি বলেন সত্য অনুসন্ধানের লক্ষ্যে বোধ শক্তির ক্রিয়া সম্পর্কিত বিজ্ঞান হল যুক্তিবিদ্যা। এবং যুক্তিবিদ মিল, তার যে সংজ্ঞা সেটি আসলে যুক্তিবিদ্যায় খুবই প্রসিদ্ধ। তিনি বলেন যুক্তিবিদ্যা হল এমন বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় বৌদ্ধিক ক্রিয়া এবং বৌদ্ধিক ক্রিয়ার সহায়ক মানসিক প্রক্রিয়াসমূহ সম্পর্কে আলোচনা করে। আবার বলছি, যুক্তিবিদ্যা হলো এমন বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় বৌদ্ধিক ক্রিয়া এবং বৌদ্ধিক ক্রিয়ার সহায়ক মানসিক প্রক্রিয়াসমূহ আলোচনা করে। তিনি বলতে চাচ্ছেন আসলে আমরা যে এটা এমন একটা বিজ্ঞান যেটা আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে আমরা উপনীত হই। তো আমরা আসলে মূল বিষয়ে আমরা চলে যাই, সেটা হলো যুক্তিবিদ্যার আসলে সংজ্ঞাটি আসলে কি হতে পারে। তো এখানে যাওয়ার আগে আমরা আইভ কফি নামক বিখ্যাত যুক্তিবিদ, তার সংজ্ঞাটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি হতে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা। আসলে কফি কি বলেন, তিনি বলেন যে বিষয় যুক্তি ও তার সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলোর সাহায্যে আসলে যথার্থ যুক্তি প্রয়োগ ও অযথার্থ যুক্তি পরিহার করতে সহায়তা করে তাকে যুক্তিবিদ্যা বলে।
আসলে তিনি বলতে চাচ্ছেন যে মানে যথার্থ অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিতে উপনীত হওয়ার যে প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়া এবং নীতিসমূহ যেখানে আলোচনা করা হয় সেই বিদ্যাকে যুক্তিবিদ্যা বলে। তা আমরা সবকিছু মিলিয়ে আমরা যে একটি সংজ্ঞা যদি দাঁড় করাতে চাই যুক্তিবিদ্যা, সেটি হল যে ব্যবহারে বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে সঠিক যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াসমূহকে নিয়ন্ত্রণ করে তাকে যুক্তিবিদ্যা বলে। আবার বলছি, আসলে এটা একটি ব্যবহারিক বিজ্ঞান, যে বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে সঠিক যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে তাকে যুক্তিবিদ্যা বলে। তো আসলে এই যে যুক্তিবিদ্যার সংজ্ঞা, এই সংজ্ঞার মাধ্যমে আমরা জানলাম আসলে যুক্তিবিদ্যা একটি আসলে ব্যবহারিক বিজ্ঞান, যেটা আসলে ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার চেষ্টা করে এবং সত্যকে অর্জন করার প্রক্রিয়ায় যে অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। তো আসো আমরা সর্বশেষ আমরা যে বিষয়টা নিয়ে যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা একটি উদ্দীপক নিয়ে আমরা আলোচনা করব। এটা রাজশাহী বোর্ড 2016 সালে এসেছে। সেটা হলো যুক্তিবিদ্যার একজন শিক্ষক ক্লাসে বলেন, মানুষ জন্মগতভাবে কৌতূহল। প্রথমে সে নিজে জানতে চায় এবং পরে সে অন্যকে জানতে সাহায্য করে। চিন্তা ও ভাষা এই দুইটি মানুষের জানার জন্য অত্যন্ত শক্তিশালী মাধ্যম। প্রাচীন গ্রিক সভ্যতায় মহান দার্শনিক এরিস্টটল ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত জ্ঞানের একটি স্বতন্ত্র শাখার সূচনা করেন। পরবর্তীতে ব্রিটিশ দার্শনিক জর্জ বুলের মাধ্যমে তা আধুনিক রূপ লাভ করে। তা আসলে এই যে উদ্দীপক, এই উদ্দীপকের মাধ্যমে আমরা একটি বিষয় উপলব্ধি করছি, সেটা হলো প্রাচীন গ্রিক সভ্যতার মহান দার্শনিক এরিস্টটল ভাষা প্রকাশিত চিন্তা সম্পর্কে জ্ঞানের একটি স্বতন্ত্র। তাহলে বোঝা যাচ্ছে প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টটল যুক্তিবিদ্যার আসলে প্রণয়ন করেন এবং তিনি একটি সাবেকি ধারা প্রণয়ন করেন, যুক্তিবিদ্যার সাবেকি ধারা। এবং পরবর্তী ব্রিটিশ দার্শনিক জর্জ বুল তিনি আসলে যুক্তিবিদ্যার একটি প্রতীকী ধারা বা আধুনিক ধারা প্রণয়ন করেন। তা আমরা আসলে প্রশ্নগুলোতে চলে যাই। সেটা হলো, ক হচ্ছে লঘু শব্দের অর্থ কি? তো লঘু শব্দের অর্থ যদি আমরা দেখি, যে লঘু শব্দের অর্থ আমরা এখনই জানলাম। সেটা লঘু শব্দের অর্থ হলো চিন্তা শব্দ বা ভাষা। লঘু শব্দের অর্থ হচ্ছে চিন্তা শব্দ বা ভাষা। তো যুক্তিবিদ্যা বলতে কি বোঝো, যে আমাদের আজকের যে ভিডিও বা ক্লাসটি সেটিতে আমরা ইতিমধ্যে জানলাম। তারপরও আমি আবার বলছি, যুক্তিবিদ্যা বলতে বোঝায়, যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। চিন্তা হলো জ্ঞানের বিষয় উপায়। যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কে সুসংহত ও যুক্তিসম্মত আলোচনা করে। কাজে যুক্তিবিদ্যার প্রধান বিষয়বস্তু হল যৌক্তিক চিন্তা ও ভাষায় ভাব প্রকাশ। অর্থাৎ সংক্ষেপে বলা যায়, যুক্তিবিদ্যা হল যুক্তির বিজ্ঞান যা বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করে। এভাবে বলতে পারি, অথবা আমরা যে সংজ্ঞা আমরা ইতিমধ্যে দিয়েছি সেভাবে আমরা বলতে পারি। তা আমরা গ নম্বর প্রশ্ন, উদ্দীপক জ্ঞানের কোন শাখার উৎপত্তির কথা ইঙ্গিত করা হয়েছে এবং তা উল্লেখ করব, বিষয়টি ব্যাখ্যা করো। তো আমরা যুক্তিবিদ্যার আসলে জ্ঞানের কোন শাখা, জ্ঞানের আসলে যুক্তিবিদ্যার উৎপত্তির কথা এখানে বর্ণনা করা হয়েছে। তা আমরা যদি এটার উত্তর এভাবে বলতে পারি, সেটা হলো অনুমান প্রকাশের মাধ্যম হলো চিন্তা ও ভাষা। এই প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত নিয়মাবলী বা সূত্র উপস্থাপন করাই যুক্তিবিদ্যার মূল লক্ষ্য বা আদর্শ। তাই যুক্তিবিদ্যা হলো মানুষের অনুমান তথা চিন্তার যথার্থতা বা বৈধতা নির্ণয়ের জন্য একটি আদর্শমূলক বিজ্ঞান। প্রাচীনকালে সর্বপ্রথম এরিস্টটল চিন্তার ক্ষেত্রে অনুমানের গুরুত্ব অনুধাবন করে চিন্তার বাহন হিসেবে যুক্তিবিদ্যা বিষয়টি সূচনা করেন। তাহলে আমরা বুঝতে পারছি, আমরা আসলে জানলাম যে আসলে বুঝলাম যে এরিস্টটল আসলে এই ভাষাটি এটির যুক্তিবিদ্যার আসলে জনক বলা যায় বা উৎপত্তিদাতা। তো যেমন ধরো উদ্দীপকে বর্ণিত শিক্ষক জানার বা জ্ঞানের মাধ্যমে যে একটি শাখার কথা উল্লেখ করেন, যে শাখা আমাদের চিন্তা চেতনাকে বিজ্ঞানসম্মত উপায়ে বিকশিত করে এবং সত্য মিথ্যার পার্থক্য
করতে শেখায়। সঙ্গত কারণে তাই জ্ঞানের এই মাধ্যমটির সাথে যুক্তিবিদ্যা সাদৃশ্যপূর্ণ। তো আসলে যে এরিস্টটল যে বলা হচ্ছে, যে এরিস্টটল জ্ঞানের একটি স্বতন্ত্র শাখা আসলে এটা আসলে যুক্তিবিদ্যা, এবং তিনি আসলে মূলত যুক্তিবিদ্যার সাবেকি শাখার প্রচলন করেন। তাই আসলে বলা যায় উদ্দীপক জ্ঞানের একটি উল্লেখযোগ্য শাখা হিসেবে যুক্তিবিদ্যার কথা এখানে বলা হয়েছে। তা আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর যদি চলে যাই, ঘ হচ্ছে উদ্দীপককে নির্দেশিত বিষয়ে উল্লেখিত দুজন দার্শনিকের অবদান মূল্যায়ন করা। তো বুঝতে পারছি সেটা হলো এরিস্টটল এবং জর্জ বুলের অবদান মূল্যায়নের কথাই বলা হচ্ছে। তো এরিস্টটল এবং জর্জ বুল তারা দুজন খুবই বিখ্যাত আসলে দার্শনিক, যুক্তিবিদ দুইটাই বলা যায়। তো উদ্দীপকে বর্ণিত শিক্ষক ক্লাসে উল্লেখ করেন, তিনি বলেন প্রাচীন গ্রিক সভ্যতার মহান দার্শনিক এরিস্টটল ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত জ্ঞানের একটি স্বতন্ত্র শাখার সূচনা করেন। পরবর্তীতে ব্রিটিশ দার্শনিক জর্জ বুলের মাধ্যমে তা আধুনিক রূপ লাভ করে। প্রকৃতপক্ষে আসলে এরিস্টটল চিন্তার ক্ষেত্রে অনুমানের গুরুত্ব অনুধাবন করে চিন্তার বাহন হিসেবে যুক্তিবিদ্যা বিষয়টির সূচনা করেন। তিনি সর্বপ্রথম নির্ভুল চিন্তার সাধারণ তত্ত্ব হিসেবে যুক্তিবিদ্যার বিষয়টির গঠনমূলক কাঠামো দান করেন। এই কারণে তাকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। তার বদ্ধমূল ধারণা ছিল যে আসলে সমস্ত বৈজ্ঞানিক আলোচনা তথা জ্ঞান বিজ্ঞানের সকল বিষয়ের আলোচনার জন্য যুক্তিবিদ্যার জ্ঞান অত্যাবশ্যক। এই প্রয়োজনীয়তার তাগিদে তিনি যুক্তিবিদ্যার অবরোহ এবং আরোহ মানে ডিডাকশন এবং ইন্ডাকশন পদ্ধতির প্রচলন করেন। অন্যদিকে 19 শতকের মধ্যভাগ থেকে ব্রিটিশ দার্শনিক জর্জ বুল ব্রিটিশ দার্শনিক, তিনি যুক্তির ক্ষেত্রে আঙ্গিক ও প্রতীকী পদ্ধতির ব্যবহার শুরু করেন। এই প্রতীকী পদ্ধতি হল সনাতনী পদ্ধতি বা এরিস্টটলীয় যুক্তিবিদ্যার আধুনিক রূপ। অর্থাৎ জর্জ বুল যে পদ্ধতি অনুসরণ করেন সেটা আসলে আধুনিক এরিস্টটলের সনাতনী পদ্ধতির একটা আধুনিক রূপ। এছাড়া পরবর্তীতে ব্রিটিশ দার্শনিক ডক্টর রাসেল এবং আমেরিকান গণিতবিদ হোয়াইট হ্যাট এই পদ্ধতিকে অধিকতর হারে ব্যবহারের চেষ্টা করেন। যুক্তিবিদ্যার এই আধুনিক বিকাশকে আঙ্গিক যুক্তি, প্রতীকী যুক্তি বা যুক্তির বীজগণিতীয় বলে আখ্যায়িত করা হয়। আসলে পরিশেষে বলতে পারি যে যুক্তিবিদ্যা দুটি ধারা প্রচলিত, একটি হলো সনাতনী যুক্তিবিদ্যা বা সাবেকি যুক্তিবিদ্যা, আরেকটি হলো প্রতীকী যুক্তিবিদ্যা বা আধুনিক যুক্তিবিদ্যা। তো প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টটলের মাধ্যমে যে সনাতনী বা সাবেকি যুক্তিবিদ্যা আবির্ভাব ঘটে 19 শতকে এসে জর্জ বুল তার আধুনিকায়ন করেন। কাজে বলা যায় প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টটল যুক্তিবিদ্যা নামক জ্ঞানে যে স্বতন্ত্র শাখার সূচনা করেন, ব্রিটিশ দার্শনিক জর্জ বুলের মাধ্যমে তা আধুনিক রূপ লাভ করে। তো আসলে বুঝতে পারছি যে যুক্তিবিদ্যার যে মানে ধারা, সেই ধারার মধ্যে এরিস্টটলের মাধ্যমে আসলে যুক্তিবিদ্যার উৎপত্তি, এবং পরবর্তীতে আধুনিক কালে জর্জ বুল, তারপর হোয়াইট হেড, রাসেল এদের মাধ্যমে আসলে এই যে আধুনিক ধারা বা প্রতীকী রূপ, এই রূপটি আসলে যুক্তিবিদ্যার নতুন রূপ হিসেবে